জাদুর তিন নদী। আনন্দপুর নামের একটি গ্রামে সুশীলা নামের এক মহিলা তার দুই মেয়ের সঙ্গে বসবাস করত। সুশীলার বড় মেয়ের নাম ছিল আরতি, আর ছোট মেয়ের নাম ছিল সোনিয়া। যখন আরতির জন্ম হয় তখন সুশীলার মন ছোট হয়ে গিয়েছিল আরতিকে দেখে, কারণ আরতি জন্ম থেকেই খুব কালো ছিল। অন্যদিকে সুশীলার একটা ফর্সা মেয়ের দরকার ছিল। সে মনে প্রাণে একটা ফর্সা মেয়ে চাইতো। কিছুদিন পর সুশীলার ছোট মেয়ের জন্ম নেয়, যাকে দেখে সুশীলা অনেক খুশি হয়, কারণ সে ছিল সুশীলার মনের মতো ফর্সা ও সুন্দর দেখতে। সময়ের সাথে সাথে তারা দুই বোন বড় হয়ে যায়। সুশীলা কখনোই তার ছোট মেয়ের মতো বড় মেয়েকে ভালোবাসতো না। সে সবসময় তার ছোট মেয়ের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করত। আরতির সঙ্গে সে এতটা বাজে ব্যবহার করত যে এমন ব্যবহার একটা সৎ মাও তার সৎ মেয়ের সঙ্গে করে না। তেমনি একবারের কথা, সুশীলা তার বাড়ির আঙিনায় বড় বড় কাঠ কেটে ছোট টুকরো করছিল। সে প্রচণ্ড রোদে কাঠ কাটছিল, এই কারণে তার পিপাসা লেগে যায়। সে তার মেয়েকে ডেকে বলে, মা সোনিয়া, মা সোনিয়া, আমার জন্য একটু পানি নিয়ে আসো তো মা। রোদে কাজ করতে করতে পিপাসায় গলা শুকিয়ে গেছে। অন্যদিকে বাড়ির ভেতরে সোনিয়া আরামে ঘুমাচ্ছিল, আর আরতি ঘর মুছছিল। আরতি সোনিয়াকে ঘুমাতে দেখে সে নিজেই মায়ের জন্য পানি নিয়ে যায়। এই নাও মা পানি, পানি পান করো। কি, তুই আমার জন্য তোর নোংরা হাতে কেন পানি নিয়ে এসেছিস? না মা, তুমি ভুল করছো। আমি হাত ধুয়ে পরিষ্কার করে তোমার জন্য পানি নিয়ে এসেছি। আমি নোংরা হাতে পানি নিয়ে আসিনি মা। আরে, তোর হাত তো জন্ম থেকেই নোংরা। পানি দিয়ে পরিষ্কার করলেও এই নোংরা হাত কখনো কোনোদিন পরিষ্কার হবে না। তোকে যা বলি তার থেকে বেশি করতে যাস না। এইসব আমার একদম পছন্দ না, বুঝলি? তোকে যতটুকু বলবো ততটুকুই করবি, তার থেকে এক ধাপ সামনে এগুবি না। মা, সোনিয়া ঘুমিয়ে আছে, এই কারণে আমি তোমার জন্য পানি নিয়ে এসেছিলাম। তোর এই নোংরা হাতের পানি প্রয়োজন নেই, বুঝলি? এমনটা বলে আরতির মা আরতির হাতে থাকা সেই গ্লাসটি মাটিতে ফেলে দেয়। নিজের মায়ের এমন ব্যবহার দেখে আরতির প্রচণ্ড দুঃখ হয় এবং সে কান্না করতে শুরু করে। ঠিক তখনই সোনিয়া সেখানে চলে আসে এবং সে বলে, আরে কি হয়েছে মা, এত চিৎকার চেঁচামেচি কেন? কিছুই না মা, তুই কি বিশ্রাম কর। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু দেখো প্লিজ চিৎকার চেঁচামেচি যেন না হয়, আমার ঘুম ভেঙে যাচ্ছে। এরপর সোনিয়া সেখান থেকে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। এরপর আরতিকে তার মা সুশীলা বলে, এই যে অপয়া, ঘর মোছা হয়ে গেছে তোর? হ্যাঁ মা। চল, ঠিক আছে, এখন বসে বসে এই কাঠগুলো কেটে দে। জানি না কোন বিপদে পড়েছি। এই মেয়ের হাত থেকে কবে যে মুক্তি পাবো। আরতি অনেক মন খারাপ করে এবং সে বসে বসে ওই রোদে কাঠ কাটছিল। কিছুক্ষণ পর তার মা সুশীলা আবারও তাকে ডাকে। ডাক শুনে আরতি দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে আসে। তখন সুশীলা তার বড় মেয়ে আরতিকে বলে, এতক্ষণ সময় দিয়েছিলাম, এতক্ষণ ধরে কি শুধু ঘরই মুছলি? এই কাপড়গুলো তোর বাপ কাচবে। যা, এখন এগুলো কেচে নিয়ে আয়। আরতি চুপচাপ সেই কাপড়গুলো উঠিয়ে নেয় এবং সে এগুলো নিয়ে কুয়োর কাছে যায় পরিষ্কার করার জন্য। আরতির হাতগুলো ছিল অনেক ছোট এবং কোমল, যার কারণে কুয়া থেকে পানি তোলার সময় দড়িতে তার হাতে অনেক ব্যথা লাগছিল। আরতি কাপড় ধোয়ার জন্য কুয়া থেকে পানি বের করছিল। হঠাৎ করে তার হাত থেকে বালতিটি ছুটে কুয়োর মধ্যে পড়ে যায়। শব্দ শুনতে পেয়ে সুশীলা দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে এবং সে প্রচন্ড রাগ নিয়ে বলে, এই কালনাগিনী, এখন আবার কোন লোকসান করে দিলি আমার? কিসের শব্দ ছিল এটা? বিশ্বাস করো মা, আমি কিছু করিনি। পানির ভারে দড়ি ছুটে গিয়েছিল আর বালতি কুয়োর মধ্যে পড়ে গেছে। কি বললি তুই? তুই বালতি কুয়োতে ফেলে দিয়েছিস? এখনই কুয়োর মধ্যে গিয়ে ওই বালতি খুঁজে নিয়ে আসবি তুই। মা, তোমার পায়ে পড়ি, আমার সাথে এমনটি করো না, আমাকে ক্ষমা করে দাও। ভুল হয়ে গেছে আমার। তোর চোখের জলে চিড়ে ভিজবে না, বুঝলি? তাড়াতাড়ি ওই কুয়োর মধ্যে গিয়ে বালতি নিয়ে আয়। আরতির কুয়োর মধ্যে যেতে প্রচন্ড ভয় করে, কিন্তু সে যদি কুয়োর মধ্যে না যায় তাহলে তার মা সুশীলা তাকে অনেক মারধর করবে। এই কারণে সে চোখ বন্ধ করেই কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। অন্যদিকে আরতি সাঁতারও জানতো না, এই কারণে কুয়োর গভীরে আরো নিচে চলে যাচ্ছিল। হঠাৎ করে সে যেতে যেতে একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায়। সেই জায়গাটি ছিল অনেক বেশি সুন্দর। আরে বাহ, এখানে সবকিছু কত সুন্দর, কত সুন্দর দেখাচ্ছে সবকিছুই।
এমনটা মনে হচ্ছে যেন আমি স্বপ্নের রাজ্যে চলে এসেছি। কুয়ার ভেতরে যে এত সুন্দর জায়গা আছে এ ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। এমনটা বলে আরতি সামনে এগোতে থাকে। সে হেঁটেই যাচ্ছিল। হঠাৎ করে সে সামনে একটি ফলের গাছ দেখতে পায়। সেই ফলের গাছ আরতিকে বলে, শোনো মেয়ে, আমার এই পাকা ফলের ওজন আর সহ্য হচ্ছে না। তুমি আমাকে একটু সাহায্য করবে? এই ফলগুলো পেড়ে দিলে আমি একটু হালকা হতাম। তুমি একদম চিন্তা করো না আমের গাছ, আমি এখনই পাকা ফলগুলো পেড়ে দিচ্ছি। এমনটা বলার পর আরতি সমস্ত পাকা ফলগুলো পেড়ে নেয়, যার কারণে গাছটি একটু হালকা হয়। তোমাকে অনেক ধন্যবাদ মা, এখন আমি অনেক হালকা অনুভব করছি। তুমি সামনে এগিয়ে যাও মা। এরপর আরতি আরো কিছুটা সামনে এগিয়ে যায়। কিছুটা সামনে যেতেই সে ভয়ঙ্কর এক ডাইনিকে দেখতে পায়। তাকে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন সে জাদুকর্ণী আরতিকে বলে, তুমি আমাকে ভয় পেও না মেয়ে, আমার কাছে এসো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি সত্যি বলছো তো? আমাকে খাবে না তো তুমি? না না মা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আচ্ছা, এটা বলো যে তুমি এখানে কিভাবে এলে? আসলে কুয়ার মধ্যে আমার বালতি পড়ে গিয়েছিল, আর আমি বালতিটি নিতে কুয়োর মধ্যে নেমেছিলাম, কিন্তু আমি সাঁতার পারতাম না। আর আমি ডুবতে ডুবতে হঠাৎ করেই জানি না কিভাবে এখানে চলে এসেছি। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। কিন্তু এখন যখন তুমি চলেই এসেছো, তুমি আমার সঙ্গেই থাকতে পারো। কিন্তু আমার সাথে থাকার জন্য তোমাকে আমার বাড়ির সব কাজ করতে হবে। আমি বাড়ির সব কাজ আগে থেকেই পারি। আচ্ছা, ঠিক আছে তাহলে। তুমি আমার সঙ্গে আমার ঘরের ভেতরে চলো। সেদিনের পর থেকে আরতি সেই জাদুকর্ণীর সঙ্গে বসবাস করতে শুরু করে। অন্যদিকে কুয়ার বাইরে থেকে আরতির মা সুশীলা কুয়ার মধ্যে উকি দেয় এবং সে নিজেই নিজেকে বলে, ও এখনো কুয়ার ভিতরে কি করছে? এখনো তো বাইরে এলো না। ও কি কুয়ার ভিতরে মারা গেছে নাকি? চলো, ঠিকই হয়েছে। এই কালো মেয়েকে দিয়ে আর কর্তামি পাকি, ও মরে গেছে, ভালো হয়েছে। অন্যদিকে আরতি সেই জাদুকর্ণীর বাড়ির সব কাজ করতে থাকে। সে জাদুকর্ণীর বাড়ি ঝাড়ু দেয় এবং তার কাপড় চোপড় কেচে দেয়। আর শুধু তাই নয়, সে সেই জাদুকর্ণীর জন্য অনেক সুস্বাদু সুস্বাদু খাবার তৈরি করে দেয়। এই নিন জাদুকর্ণী, আমি আপনার জন্য গরম গরম খাবার নিয়ে এসেছি। জাদুকর্ণী সঙ্গে সঙ্গে সব খাবার খেয়ে নেয় এবং বলে, আরে বাহ মেয়ে, তুমি তো খাবারটা অনেক সুস্বাদু বানিয়েছো। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন আরতি উদাস হয়ে বসেছিল। তখন জাদুকর্ণী তার কাছে আসে এবং তাকে বলে, কি হয়েছে মা? তোমাকে উদাস দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। আমার আমার মায়ের কথা খুব মনে পড়ছে। এর আগে আমি আর কখনো আমার মাকে ছেড়ে থাকিনি। আচ্ছা, এই কথা। তোমার মা কি তোমাকে অনেক ভালোবাসে? না জাদুকর্ণী, আমার মা আমাকে একদমই ভালোবাসে না, কারণ আমি দেখতেই সুন্দর নই। মায়ের সবসময় একটা ফর্সা বাচ্চা পছন্দ ছিল, কিন্তু আমি জন্ম থেকেই কালো, আর আমার ছোট বোন অনেক ফর্সা, যার কারণে মা আমার আর আমার ছোট বোনের মধ্যে অনেক পার্থক্য করে। মা আমার ছোট বোনের সব ইচ্ছা পূরণ করে আর আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেয়। কিন্তু তবুও উনি তো আমার মা, আমি আমার মাকে খুব ভালোবাসি, আর এখন আমার মাকে খুব মনে পড়ছে। যদি এমনটাই হয়, তাহলে আমি তোমাকে এখানে আর রাখতে চাই না। চলো আমার সঙ্গে, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। এমনটা বলে জাদুকর্ণী আরতিকে একটা জাদুর গোল্ডেন ঝর্ণার কাছে নিয়ে যায় এবং সে আরতিকে বলে, আরতি, তুমি এই ঝর্ণার নিচে গিয়ে দাঁড়াও। দেখো, তুমি তোমার বাড়িতে পৌঁছে যাবে, কিন্তু যাওয়ার আগে এটা নিয়ে যাও। এমনটা বলে জাদুকর্ণী নিজের জাদুর শক্তি দ্বারা সেখানে একটি বালতি হাজির করে
যেটা ছিল সোনা দ্বারা পরিপূর্ণ। স্বর্ণভর্তি সেই বালতিটি জাদুকর্ণী আরতিকে দিয়ে দেয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাদুকর্ণীর দেয়া সোনা ভর্তি সেই বালতিটি নিয়েই আরতি ঝর্ণার নিচে দাঁড়িয়ে যায়। ঝর্ণার নিচে দাঁড়াতেই আরতি দেখতে অনেক ফর্সা আর অনেক সুন্দর হয়ে যায়। এইটা অনুভব হওয়ার পর আরতি অনেক খুশি হয়। তখন হঠাৎ করেই সে অদৃশ্য হয়ে যায় এবং নিজের বাড়ির বাইরে আবারও সে দৃশ্যমান হয়। তার বোন সোনিয়া আরতিকে দেখে নেয় এবং সে বলে, মা মা কোথায় তুমি? দেখো মা, আরতি আপু এসেছে। ওয়াও আরতি আপু, তোমাকে তো দেখতে অনেক সুন্দর লাগছে। ডাক শুনে সুশীলা দৌড়াতে দৌড়াতে সেখানে আসে। সে আরতির হাতে স্বর্ণভর্তি বালতিটি দেখে বলে, আরে এগুলো তো আসল সোনা, কোথায় পেয়েছো তুমি? এই সোনা ভর্তি বালতিটি আমাকে জাদুকর্ণী দিয়েছে। জাদুকর্ণী কুয়ার মধ্যে বসবাস করে। আরতির এমন কথা শুনতেই সোনিয়া বলে, কি, ওই জাদুকর্ণী কি তোমাকে এত সুন্দর বানিয়ে দিয়েছে? আমিও যাব ওই জাদুকর্ণীর কাছে। মা, আমিও অনেক সুন্দর হতে চাই। আমিও অনেক সোনার মালিক হতে চাই। এমনটা বলার পর সোনিয়া সেই কুয়ার মধ্যে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর সেও সেই অদ্ভুত দুনিয়াতে পৌঁছে যায়। এরপর সে বলে, এ কি, এখানে তো কোনো জাদুকর্ণী চোখে পড়ছে না। মনে হচ্ছে ওই আরতির বাচ্চা আমাকে ধোঁকা দিয়েছে। যাই একটু সামনে গিয়ে দেখি। এরপর সোনিয়া আর একটু সামনে এগোয়। হঠাৎ করে তার সামনে সেই আম গাছটি আসে এবং সেই আম গাছটি তাকে বলে, মা শোনো, এই পাকা ফলগুলোর কারণে আমার অনেক অস্বস্তি বোধ হচ্ছে। এত বোঝা আর আমার সহ্য হচ্ছে না। আমার এই পাকা ফলগুলো পেড়ে তুমি আমাকে হালকা করে দিবে, তাহলে আমি অনেক শান্তি পেতাম। দেখো, তোমার এই পাকা আমগুলো ছিঁড়ে দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখন আমি খুব সুন্দর হতে চাই। আমাকে যেতে দাও। আসার সময় না হয় আমি তোমার ফলগুলো ছিঁড়ে দেব। কিন্তু মা, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। আমার ডালগুলো সব ভেঙে যাবে। উফ, বকবক করো না তো। সময় মতো যদি আমি ওখানে পৌঁছাতে না পারি তাহলে হয়তো আর আমার সুন্দর হওয়াই হবে না। এমনটা বলে সোনিয়া সামনে এগিয়ে যায়। কিছুক্ষণ হাঁটার পর সে জাদুকরীকে দেখতে পায়। জাদুকর্ণী দেখার সঙ্গে সঙ্গে সে বলে, জাদুকর্ণী, আমাকে অনেক সুন্দর বানিয়ে দাও। আমি আরতির ছোট বোন। কিন্তু তুমি তো আগে থেকে অনেক সুন্দর, তাহলে তোমার আরো সুন্দর হওয়ার প্রয়োজন কি আছে? না, আমি আমার সৌন্দর্যতে সন্তুষ্ট নই। আমি আরতির থেকেও অনেক বেশি সুন্দর হতে চাই। এই পৃথিবীতে সবার থেকে সুন্দর যাতে আমাকে দেখায়। কিন্তু দেখো, তোমার বোন আমার সঙ্গে অনেক দিন ছিল এবং ও আমার অনেক সেবাও করেছে। কিন্তু আমার হাতে অতটা সময় নেই। দয়া করে তুমি আমাকে সুন্দর করে দাও। আমার বাড়িতে ফিরে যেতে হবে। ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো। এমনটা বলে জাদুকর্ণী তাকে সেই গোল্ডেন ঝর্ণার কাছে নিয়ে যায় এবং তাকেও সেই ঝর্ণার নিচে দাঁড়াতে বলে। সোনিয়া এমনটা শুনে অনেক খুশি হয় এবং সে সেই গোল্ডেন ঝর্ণার নিচে দাঁড়িয়ে পড়ে। কিন্তু সে সঙ্গে সঙ্গে দেখতে অনেক বেশি কুৎসিত হয়ে যায়। যতক্ষণে সোনিয়া এটা অনুভব করতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সে ততক্ষণে বাড়িতে পৌঁছে যায়। যখন সে বুঝতে পারে সে কালো হয়ে গেছে, তখন সেই নিজের কর্মের জন্য অনেক পস্তায়। তার অনেক খারাপ লাগে, অনেক কান্না করে। এর সঙ্গে সঙ্গে সুশীলাও নিজের ভুলটা বুঝতে পারে। তার এত পার্থক্য করার কারণেই আজকে তার দুই মেয়ের এই অবস্থা। এরপর সে তার নিজের ভুলটা বুঝতে পারে এবং নিজের দুই মেয়েকেই সমানভাবে ভালোবাসে। কিন্তু সুশীলার এই ভুলের শাস্তি সারা জীবন সোনিয়াকে বয়ে যেতে হয়। এরপর দেখুন জাদুর মায়ের লেহেঙ্গা। দাদুর মায়ের লেহেঙ্গা। বিহারের ছোট্ট একটি গ্রামে খুশবু নামক একজন মেয়ে বাস করত। তারা ছিল অনেক দরিদ্র। খুশবুর মা জাহ্নবী সবসময় অসুস্থ থাকত। ঘর চালানোর জন্য খুশবু সেলাইয়ের কাজ করত, আর তা থেকে যা ইনকাম হতো তা দিয়ে তার সংসার চলত। খুশবু শুধু সেলাই নয়, প্রত্যেকটি কাজেই নিপুণ ছিল। কমতি ছিল শুধু সৌন্দর্যতার। সে দেখতে বেশি সুন্দর ছিল না। সে খুবই কালো আর কুৎসিত দেখতে ছিল।
যার কারণে সবসময় মানুষের 5টা কথা তার শুনতে হতো। একদিন খুশবুর কাছে তার প্রতিবেশী গৌরী চাচি কাপড় সেলাই করতে আসে। খুশবু, এইটা দিয়ে আমার মেয়ের জন্য একটা সুন্দর লেহেঙ্গা সেলাই করে দিও, যেটা পরে আমার মেয়ের চাঁদের মতো চেহারা আরো যেন ফুটে ওঠে। আপনার মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা চাচি। আর তুই কবে বিয়ে করবি? তোর সাথে সকল মেয়েদের তো বিয়ে হয়ে গেছে, কত মেয়েদের তো বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, আর পরশু আমার মেয়েরও বিয়ে। চাচি, মনে হয় আমার এই 2 হাতে শুধু অন্যের জন্যই লেহেঙ্গা সেলাই করা আছে। এমনটা বলতে বলতে খুশবুর চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। আরে মা খুশবু, এতে তোর কোনো দোষ নেই। আজকাল বিয়ে নিয়ে মানুষ অনেক দেখাদেখি করে, আর তুই তো সব দিক দিয়েই নিঃস্ব। জন্মাতেই বাবা মারা গেল, আর তোর মাটাও সবসময় অসুস্থ থাকে। উপর থেকে তুই গরিব, আর তোর চেহারাও তেমন ভালো নয়। এইসব কারণেই তোর বিয়ের সামনে পাহাড় হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা মা, আমার সময় নেই এখন, আমাকে যেতে হবে। দেখেছো মা, সবার মতো গৌরী চাচিও আমার কালো রং নিয়ে এতগুলো কথা শুনিয়ে গেল। এরপর সে নিজে নিজেই লেহেঙ্গা সেলাই করতে থাকে। আরে বাহ, কত সুন্দর একটা লেহেঙ্গা সেলাই করেছি আমি। যখন রানী এই লেহেঙ্গাটি পরবে তখন তাকে সত্যি দেখতে অনেক সুন্দর লাগবে। এমনটা ভেবে খুশবু সেই লেহেঙ্গাটি পরে নিজেই নিজেকে আয়নাতে দেখছিল। ঠিক তখনই রানী লেহেঙ্গাটি নিতে আসে খুশবুদের বাড়িতে, আর সে দেখে নেয় খুশবুকে লেহেঙ্গাটি পরে থাকতে। এটা দেখে রানী প্রচন্ড রাগ হয়। আরে এই কালো বাদর, তোর সাহস কিভাবে হলো আমার এত সুন্দর লেহেঙ্গা তোর ওই কালো শরীরে পরার? তোর মতো গরিবদের কোনো যোগ্যতা নেই এইসব লেহেঙ্গা পরার। আর তুই যেগুলো পরিস, ময়লা ছেঁড়া ফাটা পোশাক, ওইগুলোই তোর যোগ্য, বুঝলি? এখন যা, মুখের দিকে না তাকিয়ে তাড়াতাড়ি আমার লেহেঙ্গাটা দে। রানীর কথাগুলো খুশবুর বুকে তীরের মতো গিয়ে বিঁধে। খুশবু কান্না করতে করতে তার লেহেঙ্গাটি খুলে দিয়ে দেয়, আর উপরওয়ালার কাছে এই নিয়ে বিচার দিয়ে বলে, হে আল্লাহ, তুমি আমাকে এত কালো কেন বানিয়েছো? প্রত্যেকটা মেয়ের একটা নিজস্ব স্বপ্ন থাকে যে সবাই কোনো না কোনো একদিন পালকিতে করে নিজের রাজকুমারের বাড়িতে যাবে, কিন্তু আমার এই স্বপ্ন আর মানবিকতার মাঝে আমার এই কালো চেহারা কাটা হয়ে দাঁড়িয়েছে। যাকে দেখি সবাই আমার এই কুৎসিত চেহারা নিয়ে মজা করে। আমার সঙ্গে কেন এমনটা হয় খোদা? আমি এমন কি পাপ করেছিলাম যার কারণে আমাকে এমন শাস্তি পেতে হচ্ছে? মা খুশবু, আমার সোনা মেয়ে, এমনটা বলে না। মানুষ তো রূপ রঙেই সুন্দর হয় না, মানুষের মন সুন্দর হলেই সে প্রকৃত সুন্দর হয়। আমার মেয়ের মন অনেক সুন্দর, কিন্তু আজকের এই জামানায় মানুষের চোখের উপর টাকার লোভ ও সৌন্দর্যতার পট্টি পড়ে গেছে। কিন্তু মা, তুই চিন্তা করিস না, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। এইভাবে মেয়েকে বোঝানোর পর দুইজনেই ঘুমিয়ে পড়ে। এভাবেই সময় কাটছিল। জাহ্নবী নিজের মেয়ের জন্য অনেক চিন্তা হতো, এবং সে সব জায়গায় নিজের মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ খুঁজত। সে প্রতিটা আত্মীয়ের বাড়িতে যেত এবং অনেকগুলো সম্বন্ধ দেখেছিল, কিন্তু সকলেই তার মেয়ের কালো রংরূপ দেখে না বলে দিত। খুব কষ্ট করে জাহ্নবী একটা বিয়ের সম্বন্ধ পায়। ছেলেপক্ষ সবাই মিলে জাহ্নবীর মেয়ে খুশবুকে দেখতে আসে। এরপর খুশবু চায়ের প্লেট নিয়ে বাইরে বেরিয়ে আসে। তাকে দেখার পর পাত্রের মায়ের প্রচন্ড রাগ হয় এবং সে বলে, আরে এ কি, এই কেমন মেয়ে আপনার? আমার ছেলেকে দেখেছেন? কত সুন্দর দুধের মতো ফর্সা, আর আপনার মেয়ে তো একদম কোকিলের মতো কালো। ক্ষমা করবেন, এই বিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। খোদার দোহাই লাগে, আমার মেয়েকে ত্যাগ করে চলে যাবেন না। আমি আপনাদের সামনে হাত জোড় করছি। আমার মেয়ে দেখতে এমন হলেও ওর মনটা অনেক ভালো। ও কখনো কোনো বিচার দেওয়ার সুযোগ দেবে না। আপনাদের সামনে হাত জোড় করছি, দয়া করুন আমাদেরকে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমাদেরও কিছু শর্ত আছে। দেখো জাহ্নবী, এমনিতে আমার ছেলের জন্য মেয়ের অভাব নেই, কিন্তু তুমি যদি চাও যে আমি তোমার মেয়েকে আমার ঘরের বউ বানাই, তাহলে আমার একটা শর্ত আছে। তোমার মেয়েকে আমার বাড়ির বউ বানানোর জন্য বেশি কিছু নয়, 2 লক্ষ টাকা নগদ আর 5 ভরি গহনা দিলেই হবে। যদি তুমি আমার এই শর্তে রাজি থাকো তাহলে এই বিয়েতে আমরা রাজি আছি, নয়তো আমরা এখন উঠছি। না না, আমি আপনার সব শর্তে রাজি, শুধু এই বিয়েটা ভাঙবেন না। ঠিক আছে, তাহলে এই বিয়েটা সামনে এগোনো যাবে। মা, তুমি হ্যাঁ কেন বললে? কেন রাজি হলে?
এতগুলো টাকার ব্যবস্থা এখন কোথা থেকে হবে মা? সেটা তুই চিন্তা করিস না মা। এমনিতে আমার জন্য তোকে অনেক দুঃখ ভরা জীবন দেখতে হয়েছে। এখন আর না। অনেক কষ্ট করেছিস আমার জন্য। সঞ্জয় অনেক ভালো একটা ছেলে। মানছি যে ওর মা একটু লোভী, কিন্তু উনিও মন থেকে খুব ভালো একজন মহিলা। ওনার মন বুঝতে পারলে অনেক ভালো। আমি বেঁচে থাকতে একবার তোর বিয়েটা দেখে নিশ্চিন্তে তোর বাবার কাছে চলে যেতে চাই মা। মেয়েকে এমনটা বলার পর জাহ্নবী তার বাড়ির কাগজপত্র নিয়ে জমিদারনির কাছে যায় বাড়ি বন্ধক রাখতে। তার পরিকল্পনা ছিল সে তার বাড়ি বন্ধক দিয়ে টাকা জমা করে নিজের মেয়ের বিয়ে দেবে। জমিদারনির কাছে যাবার পর জমিদারনিকে বলে, মালকিন, এটা আমার বাড়ির সম্পত্তির কাগজ। আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, তাই আমার কিছু টাকার প্রয়োজন এখন। কত টাকা প্রয়োজন তোমার? মালকিন, অনুগ্রহ করে যদি 5 লক্ষ টাকার ব্যবস্থা করে দিতেন তাহলে এখন খুবই উপকৃত হতাম। কি? 5 লক্ষ টাকা? তোমার মাথা ঠিক আছে তো? তুমি তোমার পুরো বাড়ি সম্পত্তি সবকিছু যদি বিক্রিও করে দাও, এর বিনিময়ে তো তুমি 5 লক্ষ টাকা পাবে না। শোনো, আমি তোমাকে একটা ভালো পরামর্শ দিচ্ছি। আমার কথা মেনে নাও। নিজের মেয়েকে নিজের মতো একটা গরিব ঘরে বিয়ে দিয়ে দাও। না না মালকিন, এমন কথা বলবেন না। আমাকে এতগুলো কথা শোনানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি যাচ্ছি। এমনটা বলে সম্পত্তির দলিল নিয়ে জাহ্নবী উদাস মনে সেখান থেকে চলে যায়। এভাবে সময় কাটছিল। আস্তে আস্তে বিয়ের দিনও খুব কাছাকাছি চলে এসেছিল। কালকে বিয়ের দিন, আর এখনো কোনো টাকার ব্যবস্থা হয়নি। এই শেষ মুহূর্তে সবকিছু কিভাবে হবে? জাহ্নবী মনে মনে এমনটা ভাবছিল। ঠিক সেই সময় গ্রামের সকল মহিলারা অনেক সাজুগুজু করে তার বাড়িতে আসে। অন্যদিকে খুশবু তার মায়ের একটা পুরনো শাড়ি পরে খুব সিম্পল ভাবে সেজে সবার সামনে আসে। আরে, এইটা কি? নতুন বউয়ের চেহারা এত সাদা সিধা, কোনো সাজ নেই, কোনো ভালো পোশাক নেই। বিয়ের জন্য তুমি একটা লেহেঙ্গাও সেলাই করনি? এমনিতে তো পুরো গ্রামের সবার লেহেঙ্গা এত সুন্দর করে সেলাই করে দাও, আর নিজের জন্য পরার একটা লেহেঙ্গাও হয়নি। তুমি ঠিকই বলেছ বোন। আচ্ছা খুশবু, একটা কথা বলতো, এই ছেঁড়া ফাটা শাড়িটি তুই কোথায় পেলি? আরে, তুই নিজেও জানিস তোর চেহারা ভালো না, একটা ভালো পোশাক তো পরতে পারতি। আর কি, যেমন করছিস চেহারা তেমন করছিস ছেঁড়া ফাটা একটা শাড়ি পরে চলে এসেছে। গ্রামের সকল মহিলারা এভাবে খুশবুকে নিয়ে খুব মজা করে। এরপর সবাই যখন নিজেদের বাড়িতে চলে যায়, খুশবু ভীষণ হতাশ হয়েছিল। সে তাড়াতাড়ি নিজের সেলাই মেশিনে বসে এবং নিজের জন্য একটা লেহেঙ্গা সেলাই করার চেষ্টা করে। কিন্তু তার কাছে কোনো ভালো কাপড় ছিল না, তাই বেঁচে থাকা সেরা কাপড়গুলো দিয়ে সে একটা লেহেঙ্গা বানানোর চেষ্টা করে। শেষমেশ সে একটা লেহেঙ্গা বানাতে সফল হয় এবং সে লেহেঙ্গাটি পরে নেয়। কিন্তু নিজের লেহেঙ্গাটি দেখে খুশবু নিরাশ হয়ে কান্না করে দেয়। হে আল্লাহ, শেষমেশ আমার সাথেই এমনটা কেন? তুমি আমাকে এত গরিব আর কুৎসিত কেন বানালে? সমাজে এমন কেউ নেই যে আমার মনের অবস্থাটা বুঝবে। না পাত্রপক্ষের চাহিদা পূরণ করার মতো টাকা আছে, না আমার কাছে পরার মতো কিছু ঠিক মতো একটা লেহেঙ্গা আছে। একটা মেয়ের বিয়ে লেহেঙ্গা ছাড়া অসম্পূর্ণই থেকে যায়। এমনটা বলে খুশবু অসহায়ের মতো কান্না করছিল। ঠিক সেই সময় তার চোখের অশ্রু তার সেই লেহেঙ্গার উপর গিয়ে পড়ে, আর সঙ্গে সঙ্গে সেখানে একটি চমৎকার হয়। তার ছেঁড়া ফাটা সেই লেহেঙ্গাটি অনেক সুন্দর চকচকে দারুণ রঙের একটা লেহেঙ্গাতে পরিণত হয়ে যায়। খুশবু ভীষণ অবাক হয়ে যায় এবং নিজের লেহেঙ্গাটি দেখে বলে, আরে, আমার লেহেঙ্গাটা তো অনেকগুলো কাপড় দিয়ে জোড়া দেওয়া ছিল আর অনেকগুলো জায়গা থেকে ছেঁড়া ছিল, তাহলে হঠাৎ করে এই লেহেঙ্গাটি এত সুন্দর হয়ে গেল কিভাবে? আর অন্যদিকে যেমন ভাবে এটা হোক না কেন, খুশবু নিজে লেহেঙ্গাটি দেখে অনেক খুশি ছিল এবং সে আয়নার মধ্যে নিজেকে দেখে বলে, সত্যি দেখতে অসাধারণ, কোনো তুলনা হয় না। কিন্তু লেহেঙ্গা যতই সুন্দর হোক, এটা তো আমার কালো ও কুৎসিত রঙকে আড়াল করে পারছে না। যদি ভাগ্য এমন হতো যে আমার চেহারাটাও এই লেহেঙ্গার মতো অনেক সুন্দর হয়ে যেত। খুশবু মুখ থেকে এমন কথা বের হতে না হতেই
খুশবু অনেক সুন্দর পরীর মতো একটা মেয়েতে রূপান্তরিত হয়ে যায়। তাকে পরী থেকে কম কিছু দেখাচ্ছিল না। কি, এটা আমার রূপ? কিন্তু হঠাৎ করে আমি এত সুন্দর হয়ে গেলাম কিভাবে? ঠিক তখনই খুশবু নজর পড়ে তার চকচকে লেহেঙ্গাটির উপর। তার বুঝতে বাকি থাকে না যে এই সব কিছু তার এই জাদুর লেহেঙ্গারই জাদু। জানি না এটা কেমন করে হলো, তবে আমার এই লেহেঙ্গাটি জাদুর লেহেঙ্গা হয়ে গেছে। আর এই সব কিছু এই জাদুর লেহেঙ্গারই কাজ। আচ্ছা, আমি যদি এই লেহেঙ্গার কাছ থেকে আর কিছু চেয়ে দেখি। হে আমার জাদুর লেহেঙ্গা, আমার বিয়ের জন্য তুমি কি আমাকে গহনা এবং সাজুগুজুর জিনিস দিতে পারবে? এমনটা বলতে না বলতেই তার সামনে তার সকল গহনা এবং সাজুগুজুর সকল জিনিস হাজির হয়ে যায়। তখন ওই দিক থেকে খুশবুর মা খুব হতাশ হয়ে বাড়িতে ফিরে এটা দেখে খুশবু তার মাকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? তোমাকে এত বেশি দুঃখী এবং চিন্তিত দেখাচ্ছে কেন? আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। আমি জমিদার, পঞ্চায়েত, এমনকি বড় বড় অনেক সাহেবের বাড়িতেও গিয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। তোর জন্য আমি একটা টাকাও জোগাড় করতে পারিনি। এখন তো এটা ভেবেই আমার জান বেরিয়ে যাচ্ছে যে বরযাত্রী ফিরে না যায়। মা, এখন থেকে তোমার কোনো জিনিস নিয়ে কোনো প্রকার চিন্তা করার প্রয়োজন নেই। বরযাত্রী আসার সময় হয়ে গেছে। তুমি শুধু এখন দেখতে থাকো। বরযাত্রীর সকল চাহিদা আমরা অবশ্যই পূরণ করব। কিন্তু কিভাবে মা? বরযাত্রীরা আসছে, মাত্র কিছুক্ষণ সময় বাকি আছে। এর মধ্যে এত কিছুর ব্যবস্থা কিভাবে হবে? হে জাদুর লেহেঙ্গা, আজকে এখানে আমার মায়ের মান সম্মানের ব্যাপার। তুমি আমার মায়ের মান সম্মান রক্ষা করো। খুশবু এমনটা বলতে না বলতেই তার জাদুর লেহেঙ্গার মধ্য থেকে সেখানে অনেক সোনা এবং টাকার মেলা লেগে যায়। এইসব দেখে জাহ্নবী ভীষণ অবাক হয়ে যায়। এরপর খুশবু তার মাকে জাদুর লেহেঙ্গার ব্যাপারে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর তার মা অনেক বেশি খুশি হয় এবং বলে, খোদার কাছে লাখ লাখ শুক্রিয়া, আজকে খোদার কারণেই এত কিছুর ব্যবস্থা হতে পেরেছে। খুশবু, সত্যি আমি অনেক ভাগ্যবতী যে আমি মেয়েরূপে তোকে পেয়েছি। এখন শুধু তুই দেখ মা, আমি তোর বিয়েতে কত বড় অনুষ্ঠান করে দেই। জাহ্নবী সেই সব টাকা দিয়ে খুব ভালোভাবে বিয়ের প্রস্তুতি নেয়। কিছুক্ষণের মধ্যে বরযাত্রী চলে আসে। পুরো গ্রামবাসীরা বিয়ের এত সুন্দর প্রস্তুতি দেখে ভীষণ অবাক হয়। ঠিক তখনই সেখানে খুশবু আসে। আরে, এইটা কি আশ্চর্য! দেখেছো, এই কালো অমাবস্যার চাঁদের মতো দেখতে খুশবু হঠাৎ করে পূর্ণিমার চাঁদে পরিণত হয়ে গেল কিভাবে? আর ওই দেখো, যৌতুকের জিনিসপত্র কত জিনিস দিয়েছে জাহ্নবী। এমনিতে তো সবসময় নাকি কান্নাকাটি করতো, আর এতগুলো টাকা জানি না কোন মাটির নিচে পুঁতে রেখেছিল। তাই তো এত ধুমধাম করে নিজের মেয়ের বিয়ে দিচ্ছে। আরে খুশবু, লেহেঙ্গাটা দেখেছ? কত সুন্দর লেহেঙ্গা, কত সুন্দর মানিয়েছে ওকে লেহেঙ্গাটাতে। আরে বাবা, এটা আমাদের বানু তো। ও তো পাতিলের তলার থেকেও কালো ছিল, আর হঠাৎ করে এত সুন্দর হয়ে গেল কিভাবে? আর ওরা তো আমাদের চাওয়ার থেকেও অনেক সম্পত্তি বেশি দিয়েছে। আচ্ছা বাবা, এখন তো আমার সন্দেহ হচ্ছে এই দুই মেয়ে কোনো জাদু করলো না তো? এরপর অনেক খুশিতে খুশবু এবং সঞ্জয়ের বিয়ে হয়ে যায়। খুশবু খুশি মনে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে শ্বশুরবাড়িতে চলে যায়। ধন্যবাদ আমার জাদুর লেহেঙ্গা। আজকে শুধুমাত্র তোমার কারণেই এই সব কিছু সম্ভব হয়েছে। তোমার কারণেই আমার সংসার বসেছে। আর সবকিছুতে আজকে যে আমার প্রশংসা হচ্ছে, সেটার কারণ একমাত্র তুমি। হে আমার জাদুর লেহেঙ্গা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর দেখুন জাদুর সোনারূপার বেডরুম। এক গ্রামে রিয়া ও সুমি নামের দুই বোন বাস করত। রিয়া ছোট থেকেই মডার্ন ছিল, সবসময় সাজুগুজু করতে ভালোবাসতো। আর ওর ইচ্ছে ছিল একটা ধনী পরিবারের ছেলেকে বিয়ে করে শহরে সেটেল হয়ে যাওয়ার। অন্যদিকে রিয়ার মতো এত বড় স্বপ্ন কখনোই ছিল না ছোট বোনের। সুমি সবসময় একটা শান্তি ও সুখের জীবন চাইতো।
ওর কাছে টাকা পয়সার চেয়ে ভালো থাকাটাই সবচেয়ে বেশি ম্যাটার করত। তাই ও সবসময় চাইতো ও এমন কাউকে বিয়ে করবে যে ওকে সবসময় সম্মান করবে আর ভালোবাসবে। টাকা না হলেও সংসারে সুখ বা শান্তির কোনো কমতি থাকবে না। বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর হ্যাঁ, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে ঝটপট লিখে ফেলো। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়েই বানাবো। এভাবেই দিন চলতে থাকে। ওরা দুই বোন বড় হয়ে যায়। রিয়া বিয়ে করে শহরের একজন নামি দামি ব্যবসায়ী ছেলেকে, যার কাছে অনেক টাকা ছিল। অন্যদিকে সুমি বিয়ে করে গ্রামের এক কৃষককে, যার কাছে এত টাকা তো ছিল না, শুধু ছিল কয়েক খণ্ড জমি, যাতে সে চাষাবাদ করত। সুমির শ্বশুরবাড়িতে ওর স্বামী ছাড়া আর কেউই ছিল না। সুমি ওর স্বামীকে সব কাজে সাহায্য করত। অন্যদিকে রিয়া ওর শ্বশুরবাড়িতে গিয়ে ওর স্বামীর সঙ্গে ওর শ্বশুর শাশুড়িকেও পায়, যারা কিনা অনেক স্টাইলিশ আর মডার্ন ছিল। সারাদিন পার্টি করে বেড়াতো। তাদের বাড়িতে টাকা পয়সার কোনো কমতি ছিল না। রিয়া ওর স্বপ্নের মতো জীবন পেয়ে অনেক খুশি ছিল। এত ধনী সবকিছু, আমি তো এমনটাই দেখতে চেয়েছিলাম। এই জন্যই তো এত সাজুগুজু করতাম, যেন কোনো ধনী পরিবারের ছেলে আমাকে পছন্দ করে আর আমি ওদের সঙ্গে থেকে এমন সুখের জীবন কাটাতে পারি। শোনো ডার্লিং, আমাকে তুমি সবকিছু এনে দিবে। তোমাদের বাড়িতে এত কিছু আছে, তোমাদের এত টাকা আছে, তাহলে সোনার বেডরুম নেই কেন? আমার সবকিছু সোনা দিয়ে বানানো চাই। ওকে ডার্লিং, তুমি যখন বলেছো এটা আর এমন কি, আমি আমাদের পুরো বেডরুমটাই সোনার করে নিচ্ছি। তুমি শুধু ওয়েট করো। কিছুদিনের মধ্যেই রিয়াকে ওর স্বামী সোনা দিয়ে একটা বেডরুম বানিয়ে দেয়, যেখানে সোনার বিছানা, সোনার আলমারি, সবকিছু সোনার তৈরি ছিল। আরে শুধু সোনার বেডরুম দিয়ে হবে না, আমি চাচ্ছি আরো অন্য কিছু। আরে তুমি একবার মুখ ফুটে বলো না, আমতা করছো কেন? তোমার কি হীরের কিছু লাগবে? হীরের কিছু হলে তো ভালোই হয়। তুমি চাইলে আমাকে ডায়মন্ড দিয়েও কিছু বানিয়ে দিতে পারো। আমি চাই আমাদের বাড়িঘর দেখে সবাই ভাববে যে আমরা কোনো রাজমহলে থাকি। এত কিছু সাদামাটা ভালো লাগছে না। আর হ্যাঁ, আমাদের দামি দামি কিছু গাড়িও দরকার। তুমি একবার বলো না, ল্যাম্বরগিনি গাড়ি চাই তোমার? এছাড়া আমাদের গ্যারেজে তো 10টা গাড়ি আছেই। ঠিক আছে, আমি তোমার সঙ্গে শপিংয়ে যাব। আর হ্যাঁ, গাড়ির শোরুমেও যাব। নতুন কিছু গাড়ি লাগবে, আর আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে ওই কালারের গাড়ি কিনে নিয়ে আসবো। ঠিক আছে, তুমি যখন চাইছো তাই হবে। আমি এখন একটু ব্যবসায়ের কাজে দেশের বাহিরে যাচ্ছি। আসতে আমার 2 মাস সময় লেগে যাবে। কি বলছো? 2 মাসের জন্য তুমি থাকবে না? তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? কেন ডার্লিং, আমি তো তোমাকে সোনা দানা সবকিছু দিয়েই ভরিয়ে রেখেছি। আমাকে আর কি প্রয়োজন? তুমি তো জানো আমি ব্যবসার কাজে বাইরে থাকি, কত মিটিং করতে হয়। তোমার টাকা লাগলে তোমার অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দেব। তোমার যত ইচ্ছা পার্টি করো, শপিং করো, আনন্দ করো, কেমন? আমি তাহলে আসি। এই বলে রিয়ার স্বামী বিদেশে চলে গেল। রিয়া ওর স্বামী চলে যাওয়ার পর একদম একা হয়ে গেল। শ্বশুর শাশুড়ির সঙ্গে গিয়ে সময় কাটানোর জন্য তাদের কাছে গিয়েও তাদেরকে পেল না, কেননা তারাও পার্টি করার জন্য বেরিয়ে গিয়েছিল। সোনার বেডরুম, সোনার বিছানা সবকিছু পেয়েও কেমন যেন রিয়ার মনে কোনো শান্তি ছিল না। রিয়া ভাবল, বাড়িতে বসে থেকে কি করব? যাই, আমার বোনকে একটু দেখে আসি। ও তো একটা গরিব কৃষককে বিয়ে করেছে, নিশ্চয়ই ও অনেক কষ্টে আছে। ওকে দেখে আসি, ওর জীবন কেমন চলছে। আমার মতো তো আর এত আনন্দে নেই। তখন রিয়া ওর স্বামীর একটা দামি গাড়িতে করে গাড়ি চালিয়ে গ্রামে চলে এলো ওর বোন সুমিকে দেখতে। সে এসে দেখে সুমি ওর স্বামীর সঙ্গে মাঠে কাজ করছে। এই কি, তুই এইভাবে কাদার মধ্যে কাজ করছিস কেন? আমাদের বাবা তো কখনো তোকে এত কাজ করতে দেয়নি। তুই বিয়ে করলি আমার একটা গরিব ছেলেকে, যে কিনা তোকে দিয়ে এত কষ্ট করাচ্ছে। আরে আরে রিয়া আপু, তুমি এসেছো? আমি অনেক খুশি হয়েছি। আর আমি কই এত কাজ করছিলাম, এই সামান্য একটু জমির দেখাশোনা করছিলাম। আমরা দুজন ছাড়া তো আমাদের সংসারে কেউই নেই। ও একা একা এত পরিশ্রম করবে, আমার সহ্যই হচ্ছিল না। ও তো আমাকে নামতেই দিচ্ছিল না, আমি জোর করেই নেমেছি। আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুয়ে আয়, তোর সঙ্গে গল্প করি। কতদিন পরে এলাম। ঠিক আছে ঠিক আছে। শুনছো, বোনের জন্য তুমি মিষ্টি দই নিয়ে এসো, ও দই খেতে খুব ভালোবাসে। আরে না না, আমি এখন দই খাই না, আমি এখন দামি দামি ডেজার্ট খাই। এগুলো তোদের এখানে পাওয়া যাবে না। আমি তোদের জন্য কিছু দামি খাবার নিয়ে এসেছি, এগুলো তোরা খেয়ে নিস।
দামি খাবার কেন আনতে গেলে? আমি আমার স্বামীর সঙ্গে যা পাই তা খেয়ে খুশি আছি। এই তো আমরা সকালে আলু ভর্তা আর ডাল দিয়ে দুজনে মিলে কত আনন্দ করতে করতে ভাত খেলাম। দুজনে কত গল্প করলাম। ও শুধু জমিতেই যায় আর তারপর সারাক্ষণ আমার সঙ্গে থাকে। আমরা দুজনে মিলে সুখ দুঃখের গল্প করি। এই গ্রামের আশেপাশেও ও আমাকে নিয়ে ঘুরতে যায়। আমি অনেক ভালো আছি রে বোন। টাকা পয়সা ছাড়া তুই ভালো আছিস কি করে? তোর কাছে তো কিছুই নেই। এই ঘরটাও তো কেমন ভাঙাচোরা। এই ভাঙাচোরা বাড়িতে তুই ভালো আছিস আর আমাকে বিশ্বাস করতে বলছিস? তুই মোটেও ভালো নেই। চল না আমার বাড়িতে গিয়ে দেখবি আমি কত আনন্দে থাকি। তারপর সুমি ওর বড় আপুর সঙ্গে রিয়াদের বাড়িতে গেল তার স্বামীকে নিয়ে। দেখেছিস, এটা আমার সোনার বেডরুম। আর এখানে সবকিছু সোনা দিয়ে বানানো। পাশের রুমটা রূপা দিয়ে বানানো। আমার বাড়িতে সবকিছুই আছে। সবকিছুই তো আছে আপু, তা তো বুঝলাম, কিন্তু তোমার স্বামী কোথায়? আর তোমার শ্বশুর শাশুড়ি কোথায়? এত বড় বাড়িতে তুমি একা কেন? আর শুধু চাকর বাকর ছাড়া কাউকেই তো দেখছি না। তুমি কি সত্যিই ভালো আছো? আসলে তোকে আমি কি বলবো, আমি ভালো নেই। আমার স্বামী আজকে 4 মাস হয়ে গেছে বিদেশে গেছে। আমাকে শুধু টাকা পাঠায়, কিন্তু আমার সাথে গল্পও করে না, কথাও বলে না। আমি ভাবতাম টাকা পয়সা থাকলেই আমি ভালো থাকবো, কিন্তু আমি বলছিলাম আমি মোটেও ভালো নেই। আমাকে তোর সাথে নিয়ে চল। তারপর সুমির সঙ্গে এই সব কিছু বলে কাঁদতে কাঁদতে রিয়া ওই বাড়ি ছেড়ে চলে আসে। এইদিকে রিয়া বুঝতে পারে টাকা পয়সা, সোনা দানা, সোনার বেডরুম, রূপার বেডরুম, এই সব কিছুতে কিছুই হয় না। ঘরে শান্তি থাকে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ায় আর ভালো সম্পর্কে। এদিকে রিয়া চলে আসার পর রিয়ার স্বামীও বুঝতে পারে সে শুধু তার ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় তার স্ত্রীর মনে অনেক দুঃখ দিয়ে ফেলেছে। তাই সে দ্রুত রিয়ার সঙ্গে দেখা করতে সুমির ছোট্ট কুঁড়ে ঘরে এসে পৌঁছায়। আমি অনেক ভুল করে ফেলেছি। আমি ব্যবসার টাকা ইনকাম করতে গিয়ে ভুলেই গিয়েছিলাম যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা খারাপ হয়ে যাচ্ছে। আমি তোমাকে প্রমিস করছি আমি এত টাকা পয়সা নিয়ে আর ভাববো না। আমি তোমাকে নিয়ে অনেক ভালো সময় কাটাবো। এরপর ওরা দুই বোন তাদের স্বামীদের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। কৃষ্ণপুর নামের এক গ্রামে রতন চাষির একটা গরু ছিল। রতন সময়ে সময়ে জমিতে চাষ করার পাশাপাশি তার গরুকে নিয়ে ঘাস খাওয়াতে যেত, আর এই গরুটাকে নিজের সন্তানের মতোই বড় করে তুলেছিল। রতন তার গরুর নাম রাখে লালি। লালি রতনের নিজের ছেলের মতোই ছিল। বুঝলি লালি, সবাই বলে তোকে বিক্রি করে দিয়ে একটা গাই বাছুর কিনে আনতে, কিন্তু তুই যে আমার ছেলে, ছেলেকে কি কখনো বিক্রি করা যায়? সবাই যাই বলুক, আমি তোকে কখনোই বিক্রি করব না। তুই আমার ছেলে, বুঝলি? গরু তো কিছুই বলতে পারে না, শুধু মাথা নাড়ায়। রতন ওর গরুকে এত ভালোবাসি দেখে রতনের বউ খুবই বিরক্ত হতো। তোমার এই গরুর প্রতি ভালোবাসা কবে শেষ হবে শুনি? সবাই বলছে লালিকে বিক্রি করে একটা গাই বাছুর নিয়ে আসতে, তাহলে তো দুধ পাওয়া যাবে। গাই বাছুর ছাড়া গরু পেলে কি কোনো লাভ আছে? শুনো, তুমি অত বুঝো না, বুঝলে? আমি আমার জমির ধান বেচে তারপর একটা গাই বাছুর কিনে আনবো। ইস, খুব জমির ধান বেচে গাই বাছুর কিনে আনবো? তা সে কয় টাকা ধান বেচবে? তোমার তো 20 মণ ধানও হয় না। একটা গাই বাছুরের দাম জানো? এর যে বলি কি লালিকে বিক্রি করো, তাহলে একটার জায়গায় 2টা গাই বাছুর আনতে পারবে। আমরা গায়ের দুধও বিক্রি করতে পারবো, আর গায়ে যখন বাছুর দেবে তখন বাছুর আমরা বড় করতে পারবো। এত আবেগ দিয়ে কি দুনিয়া চলে? তুমি একটা গরিব চাষি, আর চাষিদেরও তো আবেগ থাকতে হয় না। তুমি অনেক কথা বলো, তোমার সঙ্গে এত কথা বলার সময় এখন নেই। লালিকে নিয়ে আমি নদীতে যাচ্ছি, ওকে গোসল করাতে হবে। এই বলে রতন লালিকে নিয়ে নদীতে চলে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এরপরে জাদুর কোন গল্পটি দেখতে চাও তাও জানাতে ভুলো না যেন। বুঝলি লালি, সবাই এখনো তোকে নিয়ে নানা রকম কথা বলে, কিন্তু আমি তো জানি তুই আমার বুকের ধন। তোকে আমি কখনোই বিক্রি করব না। এইসব বলতে বলতে রতন কখন নদীর ভেতরে চলে যায় টেরই পায় না।
রতন নদীর ভেতরে গিয়ে হাবুডুবু খেতে থাকে। লালু সবটা বুঝতে পারে, কিন্তু তারপরও কিছু করে উঠতে পারছিল না। অবলা জীব শুধু চোখের পানি ফেলতে থাকে। তখন লালি মনে মনে কিছু একটা বলতে শুরু করে, আর সঙ্গে সঙ্গে সেখানে একটা পরী এসে প্রকট হয়। কে কে আমাকে ডেকেছে? এই, তুই আমাকে ডেকেছিস? এই অবলা প্রাণীটা মন থেকে আমাকে ডেকেছে, তাই তো আমি এখানে চলে এসেছি। নিশ্চয়ই এই প্রাণীটার মালিক হচ্ছে এই লোকটা, একে তো বাঁচাতেই হবে। পরী তারপর রতনকে বাঁচিয়ে নদীর কিনারে নিয়ে আসে, আর লালি তখন পাশেই দাঁড়িয়েছিল। পরী তখন রতনের জ্ঞান ফেরায় আর বলে, তুমি অনেক ভাগ্যবান চাষি, তুমি এমন একটা প্রাণী পেয়েছো যে কিনা তোমার বিপদে মন থেকে সাহায্য চেয়েছে, আর তার সাহায্যের ডাকে আমি সাড়া দিয়ে তোমাকে বাঁচাতে এসেছি। এই অবলা প্রাণীটা তোমার জন্য সত্যিই অনেক সৌভাগ্যজনক। হ্যাঁ, আমি তো জানি। আমি ওকে আমার নিজের ছেলের মতোই ভালোবাসি। ও কথা বলতে না পারলেও ওর চোখের ভাষা আমি বুঝি। ও আমাকে অনেক ভালোবাসে। সামান্য কটা টাকার জন্য আমার স্ত্রী আর পরিবারের সবাই চায় আমি যেন লালিকে বিক্রি করে দেই, কিন্তু লালিকে বিক্রি করা আমার পক্ষে সম্ভব নয়। লালি আমার ছেলের মতো। আমি যে কি করব বুঝে উঠতে পারছি না। আজকে লালি আমার প্রাণও বাঁচালো। আমি যে ওর কাছে চিরকৃতজ্ঞ হয়ে গেলাম। তুমি যখন তোমার গরুকে এত ভালোবাসো, তাহলে আমি এই গরুকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দিচ্ছি। এই গরু তোমার সব দুঃখের অবসান করবে। তবে মনে রেখো, কখনো যেন লোভ করো না। কি বলছেন পরি আপনি? এমন কি করবেন যাতে আমার লালি অসাধারণ হয়ে যায়? দেখোই না আমি কি করি। তুমি এক কাজ করো, নদী থেকে মাটি তুলে আনো, আর সেই মাটি তোমার লালির গায়ে প্রলেপ দিয়ে দাও। মাটি তুলে এনে লালির গায়ে প্রলেপ দেব? ওই শরীর তো নোংরা হয়ে যাবে। পরে তো আবার গোসল করাতে হবে। ওহো চাষি, তুমি দেখছি ভারী কথা বলো। এত কথা বলা ঠিক নয়। তুমি যা বলছি তাই করো। লালির গায়ে মাটির প্রলেপ দাও দেখি। পরীর কথা মতো তখন সেখানে রতন মাটি নিয়ে এসে গরুর গায়ে প্রলেপ দিতে শুরু করলো। প্রলেপ দেওয়া শেষ হয়ে গেলে পরী গিয়ে তার জাদুর কাঠি লালির গায়ে ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে লালি একটা সোনার গরুতে পরিণত হলো। এই কি কাণ্ড! আমার লালি তো সোনার গরু হয়ে গেছে। ওর কোনো ক্ষতি হবে না তো? ওর কোনো কষ্ট হচ্ছে না তো? না না, আমার সোনার গরুর দরকার নেই। আপনি আমার লালিকে আগের মতো করে দিন পরি। আরে না না, তোমার ছেলে তোমার লালি একদম সুস্থ আছে। আমি ওকে সোনার গরু করে দিয়েছি জাদু বলে, যেন ও তোমাকে সাহায্য করতে পারে। লালির তো ছেলে, ও তো তোমাকে দুধ দিতে পারবে না, বাছুরও দিতে পারবে না। কিন্তু যখনই তোমার টাকার দরকার হবে, লালির গায়ে 3 বার হাত বোলাবে। লালি ওর মুখ থেকে স্বর্ণমুদ্রা বের করে দেবে তোমায়। এবার আমি চলি। এই বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। রতন লালির গায়ে 3 বার হাত বোলালো। সঙ্গে সঙ্গে লালির মুখ থেকে সোনার মুদ্রা ঝরে পড়তে লাগলো। এই কি কাণ্ড! আমার লালি দেখছি সোনার গরু হয়ে গেছে। যাই যাই, এখনই গিন্নিকে গিয়ে বলি। গিন্নি সবসময় আমাকে গালমন্দ করেছে। আমি লালিকে ভীষণ ভালোবাসি, তাই আজকে লালি আমার জীবন পরিবর্তন করে দেবে। চল লালি, চল। তারপর রতন তার গরুকে নিয়ে বাড়িতে আসে। রতনের সঙ্গে এমন একটা সোনার গরু দেখে রতনের স্ত্রী অবাক হয়ে যায়। এই কি কাণ্ড! তুমি এই গরুটা কোথা থেকে আনলে? এই তো দেখছি সোনার গরু। এত দামি গরু কোথায় পেলে গো? আরে না না, এটা দামি গরু নয়, এটা আমাদের লালি। লালি পরীর আশীর্বাদ পেয়েছে। পরী লালিকে আশীর্বাদ দিয়েছে, তাই লালি সোনার গরু হয়ে গেছে। শুধু তাই নয়, আমি তোমাকে এখন একটা জাদু দেখাবো, যা দেখে তুমি অবাক হয়ে যাবে। কি জাদুর কথা বলছো? তোমার কি মাথা ঠিক আছে? একটা সোনার গরুকে এনে বলছো এটা আমাদের লালি, এখন আবার বলছো জাদু দেখাবে? তুমি কবে থেকে এসব শুরু করলে গো? আরে দেখো দেখো, লালি চল গিন্নিকে এবার একটু জাদু দেখাই। দেখা দেখা লালি, তোর জাদু দেখা। তারপর রতন তার গরুর গায়ে 3 বার হাত বোলালো। সঙ্গে সঙ্গে লালির মুখ থেকে ঝরঝর করে স্বর্ণমুদ্রা বেরোতে লাগলো। এই কি কাণ্ড দেখছি গো! আমার তো মাথা ঘুরাচ্ছে। এই গরুর মুখ থেকে স্বর্ণমুদ্রা পড়ছে কি করে? এ কি সত্যি আমাদের লালি? হ্যাঁ হ্যাঁ, এ সত্যি আমাদের লালি। এখন দেখবো কে বলে লালিকে বিক্রি করতে। এরপর রতন লালির থেকে সেই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে
তার অবস্থার পরিবর্তন করতে শুরু করলো। নিজের বাড়ি, নিজের জমি সবকিছুই আরো বেশি আভিজাত্যপূর্ণ করে ফেললো। শুধু তাই নয়, রতন লালির থেকে স্বর্ণমুদ্রা নিয়ে গ্রামের অসহায় গরিব দুঃখীদেরও সাহায্য করতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। এরপর দেখুন সোনারূপার গাছ। রূপনগরের এক কোণে ছিল এক জাদুময় গ্রাম। সেখানে ছিল এক বিস্ময়কর সোনার গাছ। সেই গাছের ফল ছিল সোনার মতো ঝকঝকে, হীরা মুক্তা দিয়ে ভরা। এই গাছটি গ্রামের প্রতিটি মানুষকে সাহায্য করত। যখনই কেউ কোনো সমস্যায় পড়ত, তারা চলে আসতো সেই গাছের কাছে। আমার মেয়ের বিয়ে, আমাকে কিছু টাকা দিন গহনা বানানোর জন্য, দয়া করে সাহায্য করুন। নিশ্চয় বুড়িমা, আপনি অবশ্যই টাকা পাবেন। যতদিন এই গাছ আছে আপনাদের কারোর কষ্ট হবে না। এই বলে সেই সোনার গাছ তাকে অনেক সোনা দিল, যাতে করে তিনি বড় করে মেয়ের বিয়ে দিতে পারেন। এভাবে একের পর এক মানুষ আসতো আর গাছ তাকে সাহায্য করত। এই গ্রামে থাকতো তিথি নামের এক এতিম মেয়ে। সে সবসময় গাছের চারপাশ পরিষ্কার করত, পানি দিত, কিন্তু কখনো কিছু চাইতো না। একদিন গাছ নিজেই বলল, তিথি, তুমি কত ভালো, বিনা স্বার্থে আমার সেবা করো, পানি দাও, পরিষ্কার করো, কিন্তু অন্যরা শুধু নিতে চায়, কেউ কিছু দেয় না। তিথি বলল, জাদুর গাছ, আমি তো আছি আপনাকে দেখভাল করার জন্য। আপনি ছাড়া তো আমার কেউ নেই, আমি সবকিছু আপনাকেই ভাবি। তিথি খাবার খেয়ে দ্রুত গাছের কাছে ফিরে আসতো। গাছও খুশি থাকতো তার সঙ্গে। এভাবে তারা হেসে খেলে দিন কাটাতো। একদিন গ্রামের বাইরে থেকে এলো এক দুষ্ট জাদুকরী কালিকা। সে বলল, আমি শুনেছি এখানে এক জাদুর সোনার গাছ আছে। যদি সত্যি হয় তাহলে আমি তার জাদু নিয়ে নিজেকে আরো শক্তিশালী করব। যদি মিথ্যা হয় তবে আমি ব্যর্থ হব। সে গাছের কাছে গিয়ে বলল, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারো? গাছ বলল, আপনি সমস্যায় আছেন, আমি আপনাকে সাহায্য করব। আপনি হাসি খুশি থাকুন। এই বলে গাছ তাকে অনেক হীরা মুক্তা ও টাকা দিল। কালিকা অবাক হয়ে গেল এবং রাতে আবার ফিরে এলো। সে বলল, বোকা গাছ, এখন আমি তোমার সব শক্তি নিয়ে নেব, তখন আমি হব সবচেয়ে শক্তিশালী। গাছ কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমার শক্তি নিও না, আমি গ্রামের সবাইকে সাহায্য করি, ওদের মুখের হাসি কেড়ে নিও না। কিন্তু নিষ্ঠুর কালিকা কিছুই শোনে না। সে গাছের সব জাদু কেড়ে নেয়। পরদিন সবাই দেখে গাছ আর আগের মতো নেই। এই গাছ তো আর কোনো উপকারে আসবে না, শুধু শুধু জায়গা দখল করে আছে। কেটে দিচ্ছি না কেন? এখানে একটা আম গাছ লাগানো উচিত। তারা গাছটিকে কেটে ফেলার কথা ভাবতে থাকে। তখনই সেখানে তিথি চলে আসে আর বলে, তোমরা কতটা লোভী! যখন গাছ তোমাদের সাহায্য করত তখন ভালো ছিল, আর এখন বলছো কেটে ফেলবে। তিথি তাদেরকে হুমকি দেয় আর বলে, কেউ যদি গাছের দিকে এগোয় তাহলে সে পুলিশ ডাকবে। তিথির হুমকিতে সবাই ভয় পায় ও সরে যায়। তিথি গাছের নিচে বসে কান্না করতে শুরু করে। তুমি কোথায় চলে গেলে? আমি তো শুধু তোমার সঙ্গেই থাকতে চাই। যদি আমি কিছু করতে পারতাম। তিথির চোখের জল গাছের শিকড়ে পড়ে। হঠাৎই গাছ আস্তে আস্তে কথা বলে ওঠে। তিথি, তুমি আমার পাশে ছিলে, আমার যত্ন নিয়েছো। আমার মধ্যে এখনো কিছু প্রাণ আছে, তবে আমি বেশিক্ষণ টিকতে পারবো না। আমাকে বাঁচাতে হলে যেতে হবে কালো পাহাড়ে। সেখানে রূপার গাছ আছে, আর তার পাতা এনে আমার শিকড়ে লাগাতে হবে। তিথি সাহস করে বেরিয়ে পড়ে। অনেক ভয়ঙ্কর জায়গা পেরিয়ে সে যেতে থাকে। অনেক ধরনের ছায়া তাকে পিছু নেয়, তবুও সে থামে না। অবশেষে রূপার গাছের কাছে গিয়ে সে বলে, দয়া করে আমাকে 2টা পাতা দিন,
আমার গাছকে বাঁচাতে হবে। রূপার গাছ মুগ্ধ হয়ে তার পাতাগুলো দিয়ে দেয়। তিথি ফিরে এসে সেগুলো সোনার গাছের শিকড়ে লাগিয়ে দেয়। গাছ আবার প্রাণ ফিরে পায়। আর গাছ বলে, তুমি আমার আপনজন, আমি তোমাকে ভুলতে পারবো না। তবে এবার থেকে আমি এক সাধারণ গাছ হয়ে যাব, যাতে কেউ আবার আমার শক্তি অপব্যবহার করতে না পারে। এই বলে গাছ এক সাধারণ আম গাছে পরিণত হয়। তিথি খুশি হয়ে যায় এবং সেই আম বিক্রি করে চলে যায় তার জীবন। আর গাছেরও যত্ন নেয় সে প্রতিদিন। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়েই বানাবো। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। জাদুর 3 নদী। আনন্দপুর নামের একটি গ্রামে সুশীলা নামের এক মহিলা তার 2 মেয়ের সঙ্গে বসবাস করত। সুশীলার বড় মেয়ের নাম ছিল আরতি, আর ছোট মেয়ের নাম ছিল সোনিয়া। যখন আরতির জন্ম হয়, তখন সুশীলার মন ছোট হয়ে গিয়েছিল আরতিকে দেখে, কারণ আরতি জন্ম থেকেই খুব কালো ছিল। অন্যদিকে সুশীলার একটা ফর্সা মেয়ের দরকার ছিল। সে মনে প্রাণে একটা ফর্সা মেয়ে চাইতো। কিছুদিন পর সুশীলার ছোট মেয়ের জন্ম নেয়, যাকে দেখে সুশীলা অনেক খুশি হয়, কারণ সে ছিল সুশীলার মনের মতো ফর্সা ও সুন্দর দেখতে। সময়ের সাথে সাথে তারা 2 বোন বড় হয়ে যায়। সুশীলা কখনোই তার ছোট মেয়ের মতো বড় মেয়েকে ভালোবাসতো না। সে সবসময় তার ছোট মেয়ের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করত। আরতির সঙ্গে সে এতটা বাজে ব্যবহার করত যে এমন ব্যবহার একটা সৎমাও তার সৎ মেয়ের সঙ্গে করে না। তেমনি একবারের কথা, সুশীলা তার বাড়ির আঙিনায় বড় বড় কাঠ কেটে ছোট টুকরো করছিল। সে প্রচন্ড রোদে কাঠ কাটছিল, এই কারণে তার পিপাসা লেগে যায়। সে তার মেয়েকে ডেকে বলে, মা সোনিয়া, মা সোনিয়া, আমার জন্য একটু পানি নিয়ে আসো তো মা। রোদে কাজ করতে করতে পিপাসায় গলা শুকিয়ে গেছে। অন্যদিকে বাড়ির ভেতরে সোনিয়া আরামে ঘুমাচ্ছিল, আর আরতি ঘর মুছছিল। আরতি সোনিয়াকে ঘুমাতে দেখে সে নিজেই মায়ের জন্য পানি নিয়ে যায়। এই নাও মা পানি, পানি পান করো। কি, তুই আমার জন্য তোর নোংরা হাতে কেন পানি নিয়ে এসেছিস? না মা, তুমি ভুল করছো। আমি হাত ধুয়ে পরিষ্কার করে তোমার জন্য পানি নিয়ে এসেছি। আমি নোংরা হাতে পানি নিয়ে আসিনি মা। আরে, তোর হাত তো জন্ম থেকেই নোংরা। পানি দিয়ে পরিষ্কার করলেও এই নোংরা হাত কখনো কোনোদিন পরিষ্কার হবে না। তোকে যা বলি তার থেকে বেশি করতে যাস না। এইসব আমার একদম পছন্দ না, বুঝলি? তোকে যতটুকু বলবো ততটুকুই করবি, তার থেকে এক ধাপ সামনে এগোবি না। মা, সোনিয়া ঘুমিয়ে আছে, এই কারণে আমি তোমার জন্য পানি নিয়ে এসেছিলাম। তোর এই নোংরা হাতের পানি প্রয়োজন নেই, বুঝলি? এমনটা বলে আরতির মা আরতির হাতে থাকা সেই গ্লাসটি মাটিতে ফেলে দেয়। নিজের মায়ের এমন ব্যবহার দেখে আরতির প্রচন্ড দুঃখ হয় এবং সে কান্না করতে শুরু করে। ঠিক তখনই সোনিয়া সেখানে চলে আসে এবং সে বলে, আরে কি হয়েছে মা, এত চিৎকার চেঁচামেচি কেন? কিছুই না মা, তুই গিয়ে বিশ্রাম কর। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু দেখো প্লিজ চিৎকার চেঁচামেচি যেন না হয়, আমার ঘুম ভেঙে যাচ্ছে। এরপর সোনিয়া সেখান থেকে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। এরপর আরতিকে তার মা সুশীলা বলে, এই যে অপয়া, ঘর মোছা হয়ে গেছে তোর? হ্যাঁ মা। চল, ঠিক আছে, এখন বসে বসে এই কাঠগুলো কেটে দে। জানি না কোন বিপদে পড়েছি। এই মেয়ের হাত থেকে কবে যে মুক্তি পাবো। আরতি অনেক মন খারাপ করে এবং সে বসে বসে ওই রোদে কাঠ কাটছিল। কিছুক্ষণ পর তার মা সুশীলা আবারও তাকে ডাকে। ডাক শুনে আরতি দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে আসে। তখন সুশীলা তার বড় মেয়ে আরতিকে বলে, এতক্ষণ সময় দিয়েছিলাম, এতক্ষণ ধরে কি শুধু ঘরই মুছলি? এই কাপড়গুলো তোর বাপ কাচবে? যা, এখন এগুলো কেচে নিয়ে আয়। আরতি চুপচাপ সেই কাপড়গুলো উঠিয়ে নেয় এবং সে এগুলো নিয়ে কুয়োর কাছে যায় পরিষ্কার করার জন্য। আরতির হাতগুলো ছিল অনেক ছোট এবং কোমল, যার কারণে কুয়া থেকে পানি তোলার সময় দড়িতে তার হাতে অনেক ব্যথা লাগছিল। আরতি কাপড় ধোয়ার জন্য কুয়া থেকে পানি বের করছিল। হঠাৎ করে তার হাত থেকে বালতিটি ছুটে কুয়োর মধ্যে পড়ে যায়। শব্দ শুনতে পেয়ে সুশীলা দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে এবং সে প্রচন্ড রাগ নিয়ে বলে,
এই কাল নাগিনী, এখন আবার কোন লোকসান করে দিলি আমার? কিসের শব্দ ছিল এটা? বিশ্বাস করো মা, আমি কিছু করিনি। পানির ভারে দড়ি ছুটে গিয়েছিল আর বালতি কুয়োর মধ্যে পড়ে গেছে। কি বললি তুই? তুই বালতি কুয়োতে ফেলে দিয়েছিস? এখনই কুয়োর মধ্যে গিয়ে ওই বালতি খুঁজে নিয়ে আসবি তুই। মা, তোমার পায়ে পড়ি, আমার সাথে এমনটি করো না। আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে আমার। তোর চোখের জলে চিড়ে ভিজবে না, বুঝলি? তাড়াতাড়ি ওই কুয়োর মধ্যে গিয়ে বালতি নিয়ে আয়। আরতির কুয়োর মধ্যে যেতে প্রচন্ড ভয় করে, কিন্তু সে যদি কুয়োর মধ্যে না যায় তাহলে তার মা সুশীলা তাকে অনেক মারধর করবে। এই কারণে সে চোখ বন্ধ করেই কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। অন্যদিকে আরতি সাঁতারও জানতো না, এই কারণে কুয়োর গভীরে আরো নিচে চলে যাচ্ছিল। হঠাৎ করে সে যেতে যেতে একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায়। সেই জায়গাটি ছিল অনেক বেশি সুন্দর। আরে বাহ, এখানে সবকিছু কত সুন্দর, কত সুন্দর দেখাচ্ছে সবকিছুই। এমনটা মনে হচ্ছে যেন আমি স্বপ্নের রাজ্যে চলে এসেছি। কুয়ার ভেতরে যে এত সুন্দর জায়গা আছে, এ ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। এমনটা বলে আরতি সামনে এগোতে থাকে। সে হেঁটেই যাচ্ছিল। হঠাৎ করে সে সামনে একটি ফলের গাছ দেখতে পায়। সেই ফলের গাছ আরতিকে বলে, শোনো মেয়ে, আমার এই পাকা ফলের ওজন আর সহ্য হচ্ছে না। তুমি আমাকে একটু সাহায্য করবে? এই ফলগুলো পেড়ে দিলে আমি একটু হালকা হতাম। তুমি একদম চিন্তা করো না আমের গাছ, আমি এখনই পাকা ফলগুলো পেড়ে দিচ্ছি। এমনটা বলার পর আরতি সমস্ত পাকা ফলগুলো পেড়ে নেয়, যার কারণে গাছটি একটু হালকা হয়। তোমাকে অনেক ধন্যবাদ মা, এখন আমি অনেক হালকা অনুভব করছি। তুমি সামনে এগিয়ে যাও মা। এরপর আরতি আরো কিছুটা সামনে এগিয়ে যায়। কিছুটা সামনে যেতেই সে ভয়ঙ্কর এক ডাইনিকে দেখতে পায়। তাকে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন সে জাদুকর্ণী আরতিকে বলে, তুমি আমাকে ভয় পেও না মেয়ে, আমার কাছে এসো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি সত্যি বলছো তো? আমাকে খাবে না তো তুমি? না না মা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আচ্ছা, এটা বলো যে তুমি এখানে কিভাবে এলে? আসলে কুয়ার মধ্যে আমার বালতি পড়ে গিয়েছিল, আর আমি বালতিটি নিতে কুয়োর মধ্যে নেমেছিলাম, কিন্তু আমি সাঁতার পারতাম না। আর আমি ডুবতে ডুবতে হঠাৎ করে জানি না কিভাবে এখানে চলে এসেছি। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। কিন্তু এখন যখন তুমি চলেই এসেছো, তুমি আমার সঙ্গেই থাকতে পারো। কিন্তু আমার সাথে থাকার জন্য তোমাকে আমার বাড়ির সব কাজ করতে হবে। আমি বাড়ির সব কাজ আগে থেকেই পারি। আচ্ছা, ঠিক আছে তাহলে। তুমি আমার সঙ্গে আমার ঘরের ভেতরে চলো। সেদিনের পর থেকে আরতি সে জাদুকর্ণীর সঙ্গে বসবাস করতে শুরু করে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল দিন।